সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। রাধাকৃষ্ণপুর গ্রামের পাশের জঙ্গলে থাকতো এক টোনা ও টুনির পরিবার। নিজের বাচ্চাদের জন্য তো সব বাবা মায়ের ভালোবাসা থাকে, কিন্তু এই মা টুনি ও বাবা টোনার তাদের সন্তানদের জন্য একটু বেশি ভালোবাসা ছিল। টোনা টুনি তাদের জীবন অনেক খুশিতে পার করছিল, কিন্তু একদিন হলো কি, এক সন্ধ্যাবেলায় হঠাৎ করে অনেক জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। টুনি তাদের পরিবারের সকলের সাথে বসেছিল আর টোনাকে বলল, তাহলে কি আমাদের বাচ্চারা না খেয়ে খিদায় মারা যাবে? টুনি, আর কতগুলো দানা আছে? 2 দিন, ব্যাস আর 2 দিন চলে যাবে। তুমি একদম চিন্তা করো না টুনি, আমি আমার বাচ্চাদের না খেয়ে থাকতে দিব না, কিছু না কিছু একটা করবই। তারপর এভাবেই 2-3 দিন চলে গেল, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই। টুনি তখন টোনাকে বলল, টোনা, আমি বলছিলাম কি, আজকে সন্ধে খাওয়ার জন্য ঘরে কোনো খাবার দানা নেই। আমি জানি, যদি আমি বৃষ্টিকে ভয় পেয়ে ঘরে থাকি তাহলে আমার বাচ্চারা সন্ধ্যায় কি খাবে? টুনি, তুমি আমাকে বারণ করো না, আমি এখনই আমার বাচ্চাদের জন্য দানা খুঁজতে বের হতে হবে। না, আমি তোমাকে এই বৃষ্টিতে ভিজে বাহিরে যেতে দেব না। বাহিরে অনেক ঠান্ডা, আর এই ঝড় বৃষ্টিতে তুমি কিভাবে উড়বে? তাছাড়া তুমি তো আজকে কিছুই খাওনি। যতই লুকিয়ে রাখো না কেন টোনা, আমি সব কিছুই বুঝতে পারি। তোমার অনেক খিদে লেগে আছে, তাই না? টুনি, আমার জীবন তো আমার স্ত্রী ও বাচ্চারাই, আমার ভরসা তো তুমি। আর আমার চোখের সামনে যদি তোমাদের কিছু হয় তাহলে আমি কিভাবে বাঁচবো? আমাকে যেতেই হবে। টুনি, আমাকে কিছু সময়ের জন্য বাইরে যেতে দাও। আমার কিচ্ছু হবে না টুনি, তুমি আমার উপর ভরসা রাখো, আমি যাব আর আসব। আমি আমার রাজু ও মিঠুকে ক্ষুধার্ত দেখতে পারবো না। ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো, সাবধানে যেও কিন্তু। তারপর এই কথা বলে বাবা টোনা বাহিরে চলে গেল। টুনি তখন তাদের বাচ্চাদের বলল, রাজু, মিঠু, এই দিনগুলোর কথা ভুলে যেও না। দেখো, তোমাদের বাবা অনেক ঝড় বাতাসেও বাইরে চলে গিয়েছে, শুধু তোমাদের খাবারের জন্য। তোমরা ক্ষুধার্ত থাকবে বলে। শোনো রাজু, মিঠু, সব বাবারা এমনই হয়ে থাকে, যারা নিজেরা না খেয়েও তাদের বাচ্চাদের হাসি মুখে খাবার তুলে দেয়। আমাদের তোমাদেরকে নিয়ে অনেক আশা, অনেক স্বপ্ন। মা, আমরা তোমাদের সব স্বপ্ন পূরণ করব, আর তোমাদের সব আশাও পূরণ করব। হ্যাঁ রাজু, আমার তোমাদের উপর পুরো বিশ্বাস আছে। এদিকে বাবা টোনা প্রচন্ড ঝড় বাতাসেও উড়ার চেষ্টা করছে। প্রচন্ড ঝড় বাতাসে সে উড়তে পারছে না। হঠাৎ জোরে বাতাস এসে তাকে অন্যদিকে নিয়ে গেল। বাবা টোনা বুঝে গেল যে যেদিকে ঝড় বইছে তাকে আজ ওদিকে খাবার খুঁজতে যেতে হবে। কিছুক্ষণ পর সে একটি গাছের কাছে পড়ে গেল আর বলল, মনে হচ্ছে আমি আজকে বেঁচে গেছি, আমি এখনো বেঁচে আছি, আর আমাকে আমার বাচ্চাদের জন্য বাঁচতেই হবে। টোনা এভাবেই নিজের মনে সাহস জোগাতে থাকলো। যখন ঝড় বাতাস থেমে গেল, ঠিক তখন টোনা সামনের দিকে গেল আর কিছু দানা দেখতে পেল। সে অনেক অবাক হলো, কারণ সে এদিকে অনেকবার এসেছিল, কিন্তু কখনোই খাবার দানা পায়নি। আজকেই সে প্রথম পেয়েছে। টোনা তখন তাড়াতাড়ি দানাগুলো নিয়ে সন্ধ্যা হওয়ার আগেই ঝড় বাতাসের সঙ্গে যুদ্ধ করে ঘরে ফিরে আসলো। এদিকে টুনি অসহায়ের মতো টোনার জন্য অপেক্ষা করছিল। টুনি তখন বলল, তুমি এসে গেছো, আমার তোমার উপর পুরো বিশ্বাস ছিল। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদের খাবার দানা জোগাড় করে দিয়েছে। টুনি, তুমি এই দানাগুলো নাও আর আমার আদরের রাজু ও মিঠুকে দিয়ে দাও। আর টুনি তাই করলো। রাজু তখন বলল, বাবা, তোমার তো ঠান্ডা লেগে যাবে। না রাজু, আমি ঠিক আছি বাবা। তারপর রাজু মিঠু খাবারের দানা খেয়ে ঘুমিয়ে পড়লো। নিজের বাচ্চাদের ঘুমিয়ে পড়তে দেখে টোনা আর টুনির মনে অনেক শান্তি লাগলো। এভাবেই 2 দিন কেটে গেল। এভাবেই অনেক বছর কেটে গেল। আর এদিকে রাজু মিঠু বড় হয়ে গেল। রাজু তখন বলল, মা, আমার কথায় খারাপ কিছু ভেবো না, আমি তোমার বড় ছেলে, ঠিক আছে, কিন্তু তাই বলে কি সব দায়িত্ব শুধু আমার? মিঠু তো আছে এই ঘরে, যদি আমি বাবার জন্য খাবার দানা খুঁজি, তাহলে কম তো কম মিঠু তোমার জন্য তো খাবার দানা খুঁজতে পারে, তাই না? সাব্বাস আমার রাজু, আজকে সত্যি তুমি আমাদের চোখ খুলে দিয়েছো যে আমরা দুজন তোমার উপর বোঝা হয়ে আছি। ঠিক তখন ছোট ছেলে মিঠু সেখানে আসলো। টুনি তখন বলল, মিঠু, ভালোই হয়েছে তুমিও এসে গেছো। শোনো তোমার ভাইয়ের কাছ থেকে, সে তোমাকে কিছু বলতে চায়। থাক মা, আমি সব জানি রাজু ভাইয়া কি বলতে চায়। আমি কি দানা খুঁজবো না তোমাদের দেখে রাখবো? কোনটা করবো বলো?
যদি সে আমার বড় হয়ে এ কাজ না করতে পারে তাহলে আমি কিভাবে পারবো? আমিও পারবো না এ কাজ করতে। তোমাদের দুজনের তো লজ্জা পাওয়া উচিত। তোমরা দুজন তোমাদের মায়ের মুখের উপর এভাবে কথা বলছো। যদি আমাদের দুজনকে দানা খুঁজে না দিতে পারো তাহলে বারণ করে দাও, সমস্যা নেই। এইভাবে কথা শোনা থেকে খিদায় মরে যাওয়া অনেক ভালো। এত লজ্জা পাওয়ার কি আছে? মিঠু তো সত্যিই বলেছে বাবা। এই কথা বলে তাদের বড় ছেলে রাজু চলে গেল। দেখেছো দেখেছো, ও বড় হয়ে এমন করেছে, আর আমি তো মাত্র ছোট। এই কথা বলে তাদের ছোট ছেলে মিঠু তাদের ছেড়ে চলে গেল। তুমি ওদেরকে বড় করার জন্য কি না করেছো, তাহলে ওদেরকে কিছুই মনে নেই। তুমি তোমার মনকে ছোট করো না টুনি। ব্যাস এসব আমাদের ভাগ্যে ছিল, তাই এমনটি হয়েছে। এই জন্যই তো ওরা আমাদের ছেড়ে চলে গিয়েছে। টোনা আর টুনি ওদের বাচ্চাদেরকে লালন পালন করার জন্য ঝড় বাতাস সর্দি ঠান্ডা গরম কোনো কিছুকে উপেক্ষা করেনি। কিন্তু আজকে ওই বাচ্চারাই নিজের মা বাবাকে নিজেদের বোঝা মনে করছে। যখনই সন্দেহ হলো ঠিক তখন রাজু এসে তার মাকে বলল, মা তুমি বাবার সাথে কথা বলো, আমি তোমাকে ঠিক মতো খাবার দেব। আর তাছাড়া আমি আমার জন্য আলাদা ঘরও বানিয়ে ফেলেছি। মা তুমি আমার সাথে চলে আসো, আর বাবা মিঠুর সাথেই থাকবে। কি বলছো এসব রাজু? তোমার বাবা তো আমাকে ছাড়া থাকতেই পারবে না। কিন্তু মা আমার দিকে তো দেখো, আমি বিয়ে করে ফেলেছি। আমার বউ বলেছে তোমাকে নিয়ে যেতে, কিন্তু দুজনকে রাখা মুশকিল হয়ে যাবে। প্লিজ মা তুমি বাবাকে বুঝিয়ে বলো। ঠিক আছে, আমি কথা বলে দেখি। টুনি তখন সমস্ত কথা টোনাকে জানালো। টোনা তখন বলল, টুনি কি বলছো এসব তুমি? আমাদের জীবনে এসব দিন দেখার জন্যই বুঝি বেঁচে আছি। আমি তোমার কাছে হাত জোড় করছি টোনা, তুমি আমার কথা রাজি হয়ে যাও। প্লিজ তুমি একবার রাজি হয়ে যাও। আমরা দূরে থাকবো ঠিকই, কিন্তু আমাদের ভালোবাসা তো কমে যাবে না। আমরা দেখা করে নিব। আমাদের দুজনের মন তো দুজনের কাছেই পড়ে থাকবে, তাই না? তারপর টুনির কথায় টোনা রাজি হয়ে গেল। তাদের বড় ছেলে রাজু টুনিকে তার সাথে নিয়ে গেল, আর টোনার মিঠুর কাছেই ছিল। দেখো ইনি হলেন আমার মা। তো তোমার মা হলে আমি কি করব? মাথায় তুলে বসে থাকবো নাকি? যত সব। তারপর টুনি তার বড় ছেলে রাজুর কাছে জীবন কাটাতে লাগলো। এদিকে তাদের ছোট ছেলে মিঠু সন্ধ্যাবেলায় ঘরে ফিরে তার মাকে না দেখে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা মা কোথায়? তারপর টোনা মিঠুকে সমস্ত কথা জানালো। মিঠু তখন বলল, সব সিদ্ধান্ত কি শুধু রাজু ভাইই করবে? আমারও তো অধিকার আছে, আমিও তো আমার ইচ্ছে মতো বাঁচতে চাই। তারপর মিঠু তাড়াতাড়ি রাজুর কাছে গেল আর বলল, মা আমি বাবার সাথে থাকতে পারবো না, বাবার সাথে আমার ঘুম বন্ধ হয়ে যায়। তুমি রাজু ভাইয়ের কাছে কেন চলে এসেছো? মিঠু আমরা দুজন তো এখন অনেক অসহায়, তার চেয়ে ভালো আমরা দুজন একসাথে মরে যাই। হ্যাঁ আমার কথা তো সবারই খারাপ লেগে যায়। তুমি তো ঘর পেয়ে গেছো, আর কি চাও তুমি? আমার ওই ঘর লাগবে না, ওইখানে আমি আমার বাবার সাথে এক মুহূর্তেও থাকতে পারবো না। বাবার সাথে থাকতে আমার অনেক বিরক্ত লাগে। আমি চলে যাচ্ছি, আমি আমার ঘর নিজেই বানিয়ে ফেলবো। তারপর মিঠু সেখান থেকে চলে গেল। এদিকে বাবা টোনা তার ঘরে বসে পুরনো দিনের কথা ভাবে, যখন সে সবার জন্য খাবার খুঁজে নিয়ে আসতো। আজকে সে ঘর একদম খালি পড়ে আছে। তারপর সে সাহসের সাথে রাজুর নতুন ঘরের দিকে গেল। রাজু তার বউ ঘুমিয়ে আছে, কিন্তু মা টুনির চোখে ঘুম নেই। টুনি যখনই তার টোনাকে দেখলো তখনই কান্না শুরু করে দিল। টুনি তখন বলল, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। এমন জীবন থেকে আমার মরে যাওয়া অনেক ভালো ছিল। টুনি আমাদের ডানায় শক্তি কম হতে পারে, কিন্তু মনে অনেক জোর আছে। আমরা যে করেই হোক অন্য জঙ্গলে যাব। আমাদের বাচ্চার উপর অনেক আশা ছিল, কিন্তু ওরা ওদের মতো থাকুক, আমরা দুজন আলাদা থাকতে পারবো না। যদি বাঁচতে হয় আমরা একসাথে বাঁচবো, আর যদি মরতে হয় আমরা একসাথেই মরবো। তারপর এই কথা বলে টুনাটুনি এক অজানা ঠিকানায় চলে গেল। আজকে টুনি অনেক খুশি, কারণ আজকে টুনি ডিম দিয়েছে। তাই টুনি তার স্বামী টোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যখনই সন্ধ্যা হয় ঠিক তখনই তার স্বামী চলে আসে।
শোনো, তোমার জন্য আজকে একটি খুশির খবর আছে। কি হয়েছে টুনি? তোমাকে আজকে এত বেশি খুশি লাগছে কেন? এই দেখো, আজকে আমি ডিম দিয়েছি। আজকে আমি অনেক খুশি, কারণ আমার এই ডিম থেকে একটি ফুটফুটে সুন্দর একটি বাচ্চা ফুটবে। মানে আমার একটি ছেলে বাচ্চা হবে, আর আমি আমার ছেলে বাচ্চাকে অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করব। টুনি, এরকম কথা বলতে নেই। আর তুমি কিভাবে জানো যে এই ডিম থেকে ছেলে বাচ্চা হবে? এমনও তো হতে পারে এই ডিম থেকে আমাদের ঘরে ছোট্ট একটি মেয়ে বাচ্চা হবে। ব্যাস চুপ করো টুনা, আমার মেয়ে বাচ্চা একদমই ভালো লাগে না। আমি তো এই ডিম থেকে ছেলে বাচ্চাই ফুটাবো, যে প্রতিদিন আমাকে বেশি বেশি দানা খুঁজে এনে দিবে, আমার খেয়াল রাখবে। এ কাজ তো মেয়েরাও করতে পারে। তুমি নিজেও তো একজন মেয়ে, আর মেয়ে হয়ে তুমি মেয়েদের সহ্য করতে পারো না? উফ, তুমি এখান থেকে যাবে কিনা বলো? আমি তোমার সাথে একদম ঝগড়া করতে চাই না। এত বড় খুশিতে আমি আমার মন খারাপ করতে চাই না। কথা বলতে বলতে তখন রাত হয়ে যায়। টোনা ও টুনি তখন ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তোতা ও অন্য পাখি খাবার খোঁজার জন্য কথা বলছিল। তোতা তখন বলল, আরে অঙ্কিত, খাবার খোঁজার জন্য চলো। তোতা, আজকে টোনাকেও সাথে নিতে হবে। কালকে তার সাথে যখন আমার দেখা হয়েছিল, সে তখন আমাকে বলেছিল যে আজ যদি খাবারের জন্য বের হই তাহলে তাকে যেন সাথে নিয়ে যাই। একদিন সাথে নেওয়ার পর যদি চুরি করা শুরু করে দেয়? না না তোতা, টোনা আমাটি কখনোই করবে না। তারপর তারা দুজন টোনার কাছে গেল আর বলল, টোনা ভাইয়া, চলো আমাদের সাথে। আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। টোনা, আজকে আমার জন্য কিছু ফল নিয়ে এসো। আমাকে ভালো থাকতে হবে আমার ছেলে বাচ্চার জন্য। টুনি, এরকম বলতে নেই। তোমার গর্বে ছেলে বা মেয়ে যাই হোক না কেন, তোমাকে তার মধ্যেই সন্তুষ্ট থাকতে হবে। তাছাড়া মেয়েরা ছেলেদের তুলনায় বেশি ভাগ্যবতী হয়। তাহলে তুমি তোমার ডিম থেকে মেয়ে বাচ্চা ফুটাও। আমাকে তোমার ভাষণ শোনানোর কোনো প্রয়োজন নেই। জ্ঞান দিতে আসে আমাকে। যাও, ভাগো এখান থেকে। তোতা, টুনির মাথা ঠিক নেই। চলো আমরা খাবার নিয়ে আসি। টোনা, তোতা ও অঙ্কিত খাবারের জন্য অন্য জঙ্গলে চলে গেল। এভাবেই দিন কাটতে থাকে। একদিন সকালে টুনি তার ডিমের কাছেই বসেছিল। ঠিক তখনই ডিম ফুটে একটি ছোট্ট সুন্দর বাচ্চা বের হয়। মা, মা, আমার ভালো মা, আমি তোমার মেয়ে। টুনি তো খুশি হওয়ার পরিবর্তে মন খারাপ করে নিল আর বলল, সব কাজেই উল্টো হয়ে গেল। আমি তো ছেলে বাচ্চা চেয়েছিলাম, কিন্তু এ তো মেয়ে। এদিকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে টোনা বাসায় ফিরে আসলো। বাসায় ছোট্ট সুন্দর বাচ্চা দেখে টোনা অনেক খুশি হয়ে গেল। টোনা তখন বলল, আরে টুনি, আমাদের বাচ্চা ফুটেছে। তুমি আমাকে বলনি কেন? আর তুমি এত উদাস কেন? বাবা, বাবা, আমার ভালো বাবা, আমি তোমার মেয়ে। টুনি, মেয়ে হয়েছে বলে তোমার মন খারাপ? তো আবার কি, তোমার জন্য কি মিষ্টি নিয়ে আসবো নাকি? আমার তো ছেলে বাচ্চাই ভালো লাগে। এই কথা বলে টুনি তার মুখ অন্যদিক করে ফেলে। টোনা তার মেয়েকে নিজের সাথে রাখে। বাবা, মা কেন আমার সাথে কথা বলে না? টুনটুন, তোমার মায়ের মন ভালো না। তারপর রাত হয়ে গেল। তারা ঘুমিয়ে গেল, কিন্তু টুনির চোখে কিছুতেই ঘুম আসছে না। টুনি তখন বলল, আমার স্বপ্ন তো কখনোই পূরণ হলো না। কি এমন ক্ষতি হতো যদি আমার ছেলে হতো? আমি এখন তাকে খাবার কিভাবে দিব? তাছাড়া আমার পক্ষে তাকে দেখে রাখা একদম সম্ভব না। এদিকে সারা দিন রাত ডিমে বসে থেকে আমি দুর্বল হয়ে গিয়েছি। টুনি সারা রাত এগুলোই চিন্তা করতে থাকে। আর এদিকে সকাল হয়ে গেল। টোনা তখন বলল, টুনি, আজকে আমি খাবার খুঁজতে অনেক দূরে যাব, আর সন্ধ্যায় অনেক দেরি করে বাসায় ফিরবো। তুমি কোনো দিকে যেও না, এমন না হোক আমাদের টুনটুনকে চিল নিয়ে যায়। সাবধানে থেকো। এই বলে সেখান থেকে চলে গেল। টুন তখন বলল, মা, মা, আমার অনেক খিদে পেয়েছে। এখন তো আমার হাতে একটাই রাস্তা খোলা আছে। আমি তাকে কোনো জায়গায় নিয়ে ছেড়ে দিয়ে আসব। না হয় প্রথমে ডিমের, আর এখন তার সেবা করতে হবে। আমি তাকে পাহাড়ের কাছে ছেড়ে আসব। চলো বাচ্চা, আজকে তোমাকে নিয়ে বাহিরে খাবার খাবো। তারপর টুনি তার বাচ্চাকে নিয়ে পাহাড়ের কাছে গেল। একটি গাছে পুরনো একটি বাসায় তাকে রাখলো। মা, মা, আমার অনেক খিদে পেয়েছে। টুনটুন, তুমি এখানে বসো।
আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। এই কথা বলে টুনি সেখান থেকে চলে আসলো। টুনি তার নিজের বাসায় এসে বসলো আর বলল, এখন তো টোনা আসার সময় হয়ে গেছে, আমাকে ভালো করে নাটক করতে হবে, না হয় টোনা তো আমাকে কখনোই ছাড়বে না। তারপর সন্ধ্যা হয়ে গেল। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়াতে টোনাও ঘরে ফিরে আসলো। টুনি তখন বলল, আমার সব শেষ হয়ে গেছে টোনা, আমার মেয়ে, আমার সব শেষ হয়ে গেছে। আমার পানি খেতে যাওয়াটাই উচিত হয়নি, কেন যে পানি খেতে গেলাম আমি। টুনি, কি শেষ হয়ে গেছে? কান্না করছো কেন? আমার মেয়ে কোথায়? এই জন্যই তো আমি কান্না করছি, শুধু পানি খাওয়ার জন্য নদীর ধারে গিয়েছিলাম আমি এই 1 মিনিটের জন্য, আর পিছন থেকে একটা চিল আসলো আর আমার সুন্দর মেয়েটাকে নিয়ে গেল। হায়। টুনি, তুমি আমার মেয়েকে ভালোভাবে দেখে রাখোনি? দেখো, আমি সেই সকালে খাবারের জন্য বাইরে গিয়েছি আর তোমাদের জন্য খাবারও নিয়ে এসেছি, কিন্তু তুমি এটা কি করলে? আমি কিছুই করিনি, আমি কি চিলকে বলেছি নাকি? আচ্ছা, চুপ করো, হয়তো আল্লাহ এটাই চেয়েছে। তারপর টুনি মিথ্যা বলে কান্না করতে থাকলো। টোনা তখন বলল, টুনি, তুমি এখন এই ফল খেয়ে ফেলো, আমি আমার মেয়ের জন্য এনেছিলাম। আমার মেয়ে থাকলে অনেক খুশি হতো এই নরম নরম ফলের জন্য। আমার এখন খিদে নেই। তারপর রাত হয়ে গেল, টোনা ঘুমিয়ে পড়ল, কিন্তু টুনির অনেক খিদে ছিল। যখনই টোনা ঘুমিয়ে গেল, টুনি তখন তাড়াতাড়ি ফল খেয়ে নিল। এদিকে কাক এবং তার বউ কাকুলি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। কাকুলির চোখে টুনটুন পড়ল। কাকুলি তখন কাককে বলল, দেখো দেখো, সামনে রাস্তায় মনে হয় কোনো টুনটুনি পাখির বাচ্চা, কিন্তু এত রাতে সে এখানে কেন? কিভাবে আসলো? চলো আমরা সেখানে গিয়ে দেখে আসি। কাক এবং কাকুলি সেখানে গেল, আর কাক তখন বলল, কে তুমি? আমি টুনির বাচ্চা, কাল আমার জন্ম হয়েছিল। আমার বাবা আমার জন্য খাবার আনতে গিয়েছিল, আর আমার মা আমাকে এখানে নিয়ে এসে বলেছে যে আমি এখানে বসে থাকতে, মা আমার জন্য খাবার নিয়ে আসবে। অনেক রাত হয়ে গিয়েছে, কিন্তু আমার মা এখনো আসার নাম নেই। মনে হয় টুনি তাকে এখানে ফেলে গিয়েছে, কিন্তু টুনি কিভাবে এই কাজটা করতে পারলো? এত ছোট বাচ্চাকে কিভাবে ফেলে গেল? তুমি যদি চাও আমরা তাকে আমাদের সাথে নিয়ে যাব, আমরা তাকে বড় করব। ঠিক আছে, তাহলে নিয়ে চলো। কাক ও কাকুলি তখন টুনটুনকে তাদের সাথে নিয়ে যায়। তারা দুজন মিলে টুনটুনকে দেখে রাখে, তাকে ভালো ভালো খাবার দেয়। টুনটুনকে তারা তাদের বাচ্চার মতোই লালন পালন করে। টুনটুন ও কাককে বাবা আর কাকুলিকে মা বলে ডাকে। টুনটুন এখন তাদেরকে বাবা মা বলে মনে করে। মা, আমি এখন ভালোভাবে উঠতে পারি, তুমি আমার জন্য কষ্ট করে খাবার আনা লাগবে না, আমি আমার খাবার নিজেই খুঁজে খেতে পারবো। আমার সোনামণি, আমি জানি, কিন্তু আমার ভালো লাগে তোমার জন্য খাবার আনতে। আমি কত বড় পাপ করেছি, আমি আমার মেয়েকে ছেড়ে দিয়েছিলাম। হয়তো অনেক কান্না করেছিল আমার মেয়ে, মনে হয় তাকে চিল খেয়ে ফেলেছে। টুনি তখন কান্না করতে থাকে। সকাল হয়ে গেল, কিন্তু টুনি উঠতে পারে না, কারণ তার একটি ডানা ভেঙে গিয়েছে, তাই সে বাসায় শুয়ে আছে। আমি তো এখানেই মরে যাব একা থাকতে থাকতে। যদি আজকে আমার মেয়ে আমার সাথে থাকতো, তাহলে সে আমার পাশে পাশেই থাকতো। আমরা পাশের জঙ্গলে যাব, বর্ষা আসার সময় হয়ে গেছে। পাশের জঙ্গল থেকে ঘর মেরামতের জন্য আমরা শুকনো ঘাস আনতে হবে। বাবা, আমিও তোমাদের সাথে যাব, প্লিজ বাবা, আমাকেও তোমার সাথে নিয়ে যাও। আচ্ছা, নিয়ে যাব তোমাকে। তারপর তারা তিনজন পাশের জঙ্গলে চলে যায়। উড়তে উড়তে যখনই তারা টুনটুনের বাসার সামনে আসে, তার আগের সব কিছু মনে পড়ে যায়। মা, বাবা, এটাই আমার বাসা, আর এ আমার মা। টুনি তখন কান্না করতে করতে বলল, আমার টুনটুন, তুমি বেঁচে আছো? হ্যাঁ মা, আমি বেঁচে আছি। তুমি তো আমাকে মেরেই ফেলেছো, কিন্তু ওরা দুজন আমাকে বাঁচিয়ে রেখেছে। এখন ওরাই আমার মা বাবা। তোমার বাবাও মারা গেছে, আর আমার ঠানাও ভেঙে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও টুনটুন। আমার টুনটুন, তুমি আমার কাছে চলে আসো। মা, আমি তো এখানে আমার মা বাবার সাথে ঘুরতে এসেছি। এই জায়গাটা দেখে আমার সব মনে পড়েছে। তাছাড়া আমি আমার মা বাবাকে ছেড়ে কোনো জায়গায় যাব না। ওরাই আমার মা বাবা, আর আমি তাদের কাছেই খুশি।
তারপর ওরা সেখান থেকে চলে যায়। টুনি তাদের দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না তার। এভাবে কিছুদিন পর না খেয়ে টুনিও মারা যায়। অনেক কথাই ছিল তার মনে, যা সে তার মেয়েকে বলার বাকি ছিল। এক বনে বাস করত এক টুনি আর টোনা। টোনাটি ছিল খুবই অলস প্রকৃতির, তাই তাদের মধ্যে সারাক্ষণ ঝগড়া বিবাদ লেগেই থাকতো। একদিন টুনি বলল, যদি আমার জন্য কিছু না করতে পারো তাহলে তুমি তোমার কথাই ভাবো, তোমার নিজের জন্য কিছু তো করো। সারাদিন বাসায় শুয়ে শুয়ে তুমি দিন কাটাও, আমি একা কিভাবে সবকিছুর দায়িত্ব নিব? তুমি না ডিমগুলো দেখে রাখো, না খাবার খুঁজে আনো। এখন আমি কি করব? এই ডিমগুলোকেই দেখে রাখবো নাকি খাবার খুঁজে আনবো? এভাবেই টুনির প্রতিদিন টোনার সাথে লড়াই চলতো। টুনি টোনাকে সব সময় বোঝানোর চেষ্টা করত, কিন্তু টোনা এগুলোর কোনোটাকেই কানে নিত না। আমি এখনো অনেক জোয়ান, আমাকে দিয়ে এসব কোনো কাজ হবে না। শুধু শুধু আমার সাথে চিল্লাচিল্লি বন্ধ করো, আমার কাউকে প্রয়োজন নেই। একদিন তুমি অনেক পস্তাবে। যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তখন আমাদের বাচ্চারাই তো আমাদের দেখাশোনা করবে। তোমার কারণেই প্রথম দুটি ডিম চিল খেয়ে নিয়েছে, কিন্তু এইবার আমি শুধু আমার জন্যই খাবার খুঁজে আনবো। তুমি নিজেই নিজের খাবার খোঁজার ব্যবস্থা করো, আমি আমার পুরো সময়টা আমার ডিমের মধ্যে কাটাবো। টুনি তখন সারাদিন খাবার খুঁজে খুঁজে খেত আর বাসায় ফিরে তার ডিমগুলোকে দেখে রাখত, কিন্তু তার স্বামী টোনা কোনো কিছুতেই তাকে সাহায্য করত না। ডিম থেকে বাচ্চা আসার সময় হয়ে গিয়েছে, আমার মনে হয় আর বেশি দিন নেই। বাকি দিনগুলো আমাকে ডিমে বসেই থাকতে হবে। তুমি আমার কথা শুনো, খাবার খুঁজে আনো আর তোমার পরিবারকে বাঁচাও। তখন টোনা খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ল, কিন্তু সে তো অনেক অলস ছিল, তাই সারাদিন নদীর ধারে মজা মাস্তি করে আবার বাসায় ফিরে আসলো। আমি তখন বলল, আমার জন্য কিছু এনেছো? না, কিছুই আনি নাই। যে কটা দানা আমি পেয়েছি সেগুলো আমি নিজেই খেয়ে ফেলেছি। টুনি অনেক খুশি হয়ে ডিমে বসেছিল আর ভেবেছিল তার স্বামী তার জন্য খাবার নিয়ে আসলে খাবার খেয়ে খিদা মেটাবে, কিন্তু সে খালি হাতে ফিরে আসে। আমাকে কিছু একটা করতে হবে, আমার বাচ্চাদের বাঁচিয়ে রাখতে হলে আগে আমি নিজেকে বাঁচাতে হবে। বেচারি টুনি তো খিদায় অস্থির, কিন্তু তার বাসায় তো কোনো খাবার নেই। যদি আমি খিদায় মারা যাই তাহলে আমার বাচ্চাদের কি হবে? আমাকে একটা উপায় বের করতে হবে। পেয়েছি, আমি কাক ভাইয়ার কাছে যেয়ে দেখি আমাকে সাহায্য করে কিনা। তার পাশের গাছেই থাকতো এক কাক। সে কাকের বাসায় গেল আর বলল, কাক ভাইয়া, ও কাক ভাইয়া, তুমি তো জানো আমার স্বামী কোনো কাজ করে না। এখন আমার ডিম থেকে বাচ্চা বাইর হওয়ার সময় হয়েছে। এখন তো আমি বাহিরে যেতে পারি না আমার ডিমগুলোকে রেখে। আমি তোমার কাছে হাত জোর করছি, মিনতি করছি, কিছুদিন আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করো না কাক ভাইয়া। আমি কথা দিচ্ছি কোনোদিন আমি তোমার এই কাজের মূল্য দেব। টুনির কথা শুনে কাক তখন বলল, চিন্তা করো না টুনি, আমি যখন খাবার পাবো তখনই তোমার জন্য কিছু খাবার তোমার বাসায় দিয়ে আসবো। এখন এই খাবারগুলো ধরো আর বাসায় নিয়ে যাও, এগুলোকে আজকে দিনটা যেভাবে কাটিয়ে দাও। ধন্যবাদ তুমি আমাকে সাহায্য করার জন্য। টুনি তখন খাবারগুলো নিজের বাসায় নিয়ে চলে আসলো। টোনা তখন বলল, কোথায় গিয়েছিলে? আর খাবার? এ খাবার কোথায় পেলে? কে দিয়েছে এই খাবার? আমাকে দাও দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। খবরদার, এই খাবারের নামও মুখে আনবে না। তোমার তো লজ্জা পাওয়া উচিত। আমাকে আমার বাচ্চাদের জন্য বেঁচে থাকতে হবে। তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো? টোনা তখন টুনির কোনো কথাই শুনলো না। টুনি একটি দানা খেতে না খেতে টোনা বাকি খাবারগুলো কেড়ে নিয়ে খেয়ে ফেললো। এ বাসাটা আমার, এখানে থাকতে চাও তো আমাকে সব খাবার দিতে হবে, এবং আমি খাওয়ার পর যে খাবার বাঁচবে সেগুলোই তুমি খাবে। নাও এখনই তোমার ডিম নিয়ে এই বাসা থেকে চলে যাও, যাও বলছি। লজ্জা করে না তোমার? তুমি ওদের বাবা না? এমন কথা বলতে তোমার বুক কেঁপে ওঠার দরকার ছিল। সময় একদিন আসবে যখন তোমার আর শক্তি থাকবে না, তখন তুমি নিজের মুখে ভুলটা স্বীকার করবে। বেশি ভাষণ দিও না তো, চুপ থাকো। যখন সময় আসবে দেখা যাবে।
এভাবে দিন চলতে থাকে। আর এদিকে প্রতিদিন সন্ধ্যায় কাক টুনিকে খাবার দিয়ে যায়, আর সবগুলো খাবার টুনা খেয়ে ফেলে। বাকি যে একটা দানা থাকে সেটা টুনি খেয়ে কোনো রকমে দিন কাটাতে থাকে। কিছুদিন পরে টুনির মুখে হাসি ফুটে, যে দিনটির জন্য টুনি অপেক্ষা করছিল। টুনির ডিমগুলো থেকে ছোট ছোট বাচ্চা ফুটে। আমার বাচ্চারা ডিম থেকে বেরিয়েছে, কত সুন্দর লাগছে আমার বাচ্চাদের। সেদিন টুনি অনেক খুশি ছিল, কিন্তু সেদিন সন্ধ্যা থেকেই টুনার টুনির সাথে লড়াই শুরু করলো আর বলল, আমার অনেক খিদা পেয়েছে, আমি কিছুই শুনতে চাই না। তুমি যাও, আমার জন্য এখনই খাবার নিয়ে আসো। আমার বাচ্চাদের আজ প্রথম দিন, আমি কিভাবে ওদের ছেড়ে খাবার খুঁজতে যাব? তুমি যদি আমার জন্য খাবার খুঁজে না আনতে পারো তাহলে ঠিক আছে, বের হয়ে যাও আমার বাসা থেকে। টুনার কথা শুনে টুনি অসহায়ের মতো কাঁদতে কাঁদতে টুনাকে বলল, দয়া করো আমাকে, এই বাচ্চাগুলোর দিকে তো তাকাও। আমি এত ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোথায় যাব? দয়া করো আমাকে। আমি জানি না কিছু, তুমি এখান থেকে চলে যাও, আমি এটাই চাই। সে রাতেই টুনা তাদের বাসা থেকে তাড়িয়ে দেয়। এদিকে টুনি তার বাচ্চাদের নিয়ে নিজের ইচ্ছে মতো নিজের পথে চলতে থাকে। চলতে চলতে সে অনেক দূরে চলে যায়। কিছু দূরে যাওয়ার পর হঠাৎ সে একটি গাছের মধ্যে একটি খালি বাসা দেখতে পায়। তখন সে বাসাটির কাছে গেল আর বলল, মনে হয় কোনো পাখি এই বাসাটি ছেড়ে চলে গিয়েছে। ভালোই হলো, আমি এখানে আমার বাচ্চাদের নিয়ে থাকবো। টুনি তখন সেখানেই থাকতে শুরু করলো। সে অনেক কষ্ট করে তার বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনতো, আর সারাক্ষণ তার বাচ্চাদের সে দেখে রাখে। দেখতে দেখতে অনেক সময় চলে গেল, আর এদিকে টুনির বাচ্চারাও অনেক বড় হয়ে গেল। মা, তুমি কত কাজ করো আমাদের জন্য, আজকে থেকে আমরাও তোমার সাথে যাব, তোমাকে সাহায্য করব। কেন করব না বলো? যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন মা বাবার দায়িত্ব তাদের দেখে রাখা। কিন্তু মা, আমাদের বাবা কোথায়? বেশ, আর বলো না বাচ্চারা, তোমরা তো জানো না কিভাবে সেদিন রাতে আমাদের তাড়িয়ে দিয়েছিল সে, যখন তোমাদের বয়স মাত্র 2 দিন ছিল। কিন্তু মা, প্লিজ আমাদের বাবাকে দেখাও না, প্লিজ প্লিজ মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, চলো আমার সাথে। টুনি তখন তাদের বাবার বাসার দিকে রওনা দেয়, আর সেখানেই পৌঁছে বলল, ওই যে বাসাটা দেখতে পাচ্ছ, সেখানেই তোমরা জন্মেছিলে, যাও গিয়ে দেখে আসো। যখনই বাচ্চারা সেখানে গেল তখন একটি অসুস্থ পাখিকে দেখে ভয় পেয়ে গেল। তোমরা কে মা? আমাদের মায়ের নাম টুনি। তোমরা কি টুনির বাচ্চা? হ্যাঁ, আমরা এই বাসাটা দেখতে এসেছি, যেখানে আমাদের জন্ম হয়েছিল। তুমি কে? তোমরা কি তোমাদের মাকে একটু ডাকতে পারবে? আমি এখন আর উঠতে পারি না, আমার ডানা দিয়ে এখন আর উড়া সম্ভব নয়, অকেজো হয়ে গেছে। বাচ্চারা ফিরতে দেরি করায় টুনির খুব চিন্তা হলো। তখন সে সেখানে গেল। টুনিকে দেখে তার স্বামী কান্না শুরু করলো। টুনি, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও টুনি, আমি অনেক অত্যাচার করেছি তোমার উপর। কিন্তু তুমি শুনে রাখো, আমার জীবন খুশিতে ভরে আছে। আমার বাচ্চারা সারাক্ষণ আমার খেয়াল রাখে, আর নিঃশ্বাসে নিঃশ্বাসে মা মা বলে ডাকে। আমার কাছে এর থেকে খুশি আর কিছু না। আর তুমি মনে করো সে দিনগুলোর কথা, যখন তুমি... থামো টুনি, থামো, আমার সব মনে পড়েছে, তুমি আমাকে শুধু মাফ করে দাও। না, আমি কোনোদিনও ভুলবো না সেই রাতের কথা, যে রাতে তুমি আমাকে আর আমার বাচ্চাদের ঘর থেকে বের করে দিয়েছিলে। এটা তো আমার জন্য ভালো ছিল, সেদিন চলে গিয়েছিলাম, না হয় আমিও সেদিন আমার বাচ্চাদের সাথে মারা যেতাম। মনে করো সেই দিনগুলোর কথা, যখন তুমি আমার আর আমার বাচ্চাদের জন্য হাজার মিনতি করার পরেও কোনো দয়া করোনি। এখন আমি কিভাবে দয়া করব তোমাকে? ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করতে পারবো, কিন্তু আমার বাচ্চারা তোমাকে কখনো ক্ষমা করবে না। মা, চলো এখান থেকে, আমরা তোমাকে কষ্টে দেখতে পারবো না মা। আমরা এখানে রাগ করে এসে অনেক ভুল করেছি, আপনি আমাদের প্লিজ মাফ করে দেন। আমাদের কারণে আপনার আগের কথা মনে পড়ে কষ্ট পেয়েছেন, আমরা এখানে আর কখনো আসবো না।
এই বলে তারা সেখান থেকে চলে আসলো। আর তাদের বাবা চেয়ে রইল, কিন্তু কিছুর করার ছিল না তার। সে দিনে দিনে আরো অসুস্থ হতে থাকলো। দূরের এক জঙ্গলে টুনি তার দুই বাচ্চা চারু ও মিঠুর সাথে থাকতো। চারু অনেক বড় ছিল, কিন্তু মিঠু অনেক ছোট ছিল। টুনি অনেক দিন ধরে অসুস্থ, কিন্তু আজকে সন্ধ্যা থেকে টুনির শরীর অনেক বেশি খারাপ। আমার কাছে আসো আমার বাচ্চারা, মনে হয় আজকে আমার চলে যাওয়ার দিন এসে গেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। মা, এরকম বলো না মা, তুমি ঠিক হয়ে যাবে। আগে তো তুমি অনেক অসুস্থ হয়ে যেতে, তাই না? তুমি তো আবার ঠিক হয়ে যেতে। না না আমার বাচ্চা, আমি দেখতে পাচ্ছি তুমি আমার কথা মন দিয়ে শোনো। তুমি আমার বড় বাচ্চা। দেখো, তোমার ভাই মিঠু এখনো অনেক ছোট। মিঠুকে আমি তোমার ভরসায় ছেড়ে যাচ্ছি। আমি জানি তুমি বেশি বড় হওনি, তোমারও এখনো মায়ের ভালোবাসা পাওয়ার প্রয়োজন, কিন্তু তুমি যে করে হোক তোমার ভাইকে দেখে রাখতে হবে। তোমাকে সাহস করে কাজ করতে হবে। এই জঙ্গল অনেক নিষ্ঠুর, মনে হয় এখানে তোমাকে কেউ সাহায্য করবে না। তুমি নিজেই নিজেকে বিশ্বাস করতে হবে। যখনই অনেক কষ্ট পাবে তখনই চাঁদের দিকে তাকিয়ে আমাকে মনে করবে। এভাবে তোমার মনে শান্তি খুঁজে পাবে। তখনই টুনি বড় বড় নিঃশ্বাস নিতে নিতে হঠাৎ চুপ হয়ে যায়। মা, বলো না মা। আপু, মা কেন কথা বলছে না? মা, মা। কিছু না ভাই, মা ঘুমিয়ে পড়েছে সারা জীবনের জন্য। আমরা যখন বড় হয়ে যাব ঠিক তখন মা উঠে পড়বে। মা, আমি তোমার সব মনের আশা পূরণ করব। আমি আমার ভাইকে কখনো তোমার কষ্ট বুঝতে দেব না। চারু তখন বুঝে যায় তাদের মাকে ছাড়াই দিন কাটাতে হবে। পরদিন সকালে মিঠু চারুকে বলল, আপু, আমার অনেক খিদা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আমি জানি মিঠু ভাই, তোমার খিদা লেগেছে। তোমার কি মনে আছে মা বলেছে যখন খাবার আনতে যাব তখন তুমি বাসা থেকে না বের হতে? আচ্ছা আপু, ঠিক আছে। ওকে ভাই। চারু তখন খাবার খোঁজার জন্য ঘর থেকে বের হয়ে গেল। আর একটি পাখির কাছে গিয়ে বলল, আমার মা মারা গেছে, তুমি কি আমাকে খাবার খোঁজার জন্য তোমার সাথে নিয়ে যাবে? আমার ছোট্ট ভাই মিঠু এখনো সকাল থেকে না খেয়ে আছে। দয়া করো আমাকে, প্লিজ দয়া করো। পাখিটি তখন বলল, আমি খুব দ্রুত উঠতে পারি, আর তুমি আমার সাথে এত উঁচুতে উঠতে পারবে না। এর থেকে ভালো তুমি তোতার সাথে যাও। চারু তখন খাবার খুঁজতে নিয়ে যাওয়ার জন্য তোতার কাছে গেল আর বলল, তোতা আঙ্কেল, আমার ছোট ভাই সকাল থেকে না খেয়ে আছে। আমাকে এখন খাবার খুঁজে নিতে হবে, কিন্তু আমি জানি না কিভাবে খাবার খুঁজতে হয়। তুমি কি তোমার সাথে আমাকে নিয়ে যাবে? আমি তোমাকে অবশ্যই নিয়ে যেতাম, কিন্তু আজকে তো আমি বের হব না। আজকে আমি বিশ্রাম নেব, আরাম করব, আর আমার কাছে যেটুকু দানা আছে সেগুলো খেয়ে আজকে পার করে দিব। তুমি বরং একাই চলে যাও, তাছাড়া প্রতিদিন কে যাবে তোমার সাথে? যত সব। চারু তখন কোনো রাস্তা খুঁজে না পেয়ে একটি গাছের উপর বসে পড়ল আর বলল, মা, তুমি ঠিক বলেছিলে, এই জঙ্গল অনেক নিষ্ঠুর, এখানে কেউ কাউকে সাহায্য করে না, কিন্তু আমি আমার ভাইয়ের জন্য সব করতে পারবো। আমি তোমার কথা রাখবো মা। এসব বলে চারু তখন কান্না করতে থাকে আর একা একাই নদীর পথে চলতে থাকে। আজকে চারু তার মাকে ছাড়া প্রথম খাবার খুঁজতে বের হয়েছে, আর আজকেই চারু বুঝতে পেরেছে যে মাকে ছাড়া জীবনে চলার পথে কত বাধা, কত কষ্ট। উড়তে উড়তে চারু তার ভাই মিঠুর কথা মনে পড়ে যায়। যখনই মিঠুর কথা ভাবে তখন মিঠুর খিদার কথা মনে পড়ে যায়। মনের কষ্টে চারু নদীর ধারে গিয়ে বসে আর কিছু দানা দেখে, সেখান থেকে কিছু দানা মুখে করে ভাইয়ের জন্য নিয়ে আসে। আপু, তুমি এত দেরি করলে কেন? জানো আপু, আমার অনেক বেশি খিদা পেয়েছে। এই দেখো, আমি আমার মিঠুর জন্য খাবার এনেছি, তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ আপু, আমার অনেক ভালো লেগেছে। আজ প্রথম চারু তার মাকে ছাড়া ভাইয়ের জন্য খাবার খুঁজে আনে। ঘুমিয়ে পড়ো ভাই, আমি আমার ভাইকে কখনো কষ্ট পেতে দেব না।
আমি সব সময় আমার ভাইয়ের সব দুঃখ নিজের করে নেব। এভাবে চারু ছোট ভাইকে নিয়ে ঘুমিয়ে পড়ে। চারু তার ভাইয়ের অনেক খেয়াল রাখে, তাকে খাবার দেয়, তাকে জঙ্গলের সমস্ত কথা শোনায়, তাকে অনেক আদর করে। এভাবে সময় যেতে থাকে। এদিকে মিঠু বড় হয়ে গেছে, ততদিনে সে উড়তে শিখে গেছে। মিঠু অনেক আদর ভালোবাসায় বড় হয়েছে। চারু কখনো তার ভাইকে কষ্ট পেতে দেয়নি। তুমি কি আজকেও কুকুর কাছে গিয়েছ? তোমার কি মনে নাই মা আমাদের কুকুর সাথে মিশতে বারণ করেছিল? হ্যাঁ আপু, তুমি বড় ঠিক আছে, তবে এর মানে এই নয় যে আমি কোথাও গেলে তোমাকে বলে যেতে হবে। আর এখন তো আমি অনেক বড় হয়েছি, কোনটা নিজের ভালো আর কোনটা নিজের খারাপ সেটা তো আমি নিজেই জানি। আমাকে জ্ঞান দিতে এসো না তো, যেভাবে আছো ঠিক ওইভাবেই থাকো। চারু চুপ হয়ে সব কথা শুনে। আর এদিকে মিঠু প্রতিদিন কুকুর বাসায় চলে যায় যখনই চারু খাবার আনতে যায়। একদিন কুকু তার স্বামীকে বলে, শুনছো, তুমি কি দেখেছো চারু আর মিঠুকে দেখতে কত ভালো লাগে? হ্যাঁ, তা তো দেখছি। কিন্তু তুমি কি এইটা জানো, আমার অনেক মজা লাগে, অনেক ভালো লাগে ওদের মধ্যে ঝগড়া লাগিয়ে, লড়াই লাগিয়ে আর অশান্তি সৃষ্টি করে। এটা তোমার কাছে আর নতুন কি? মিঠু আমাকে বলেছে চারু নাকি বারণ করেছে আমার কাছে না আসতে, যদি ঝগড়া লাগিয়ে দেই। খাও খাও মিঠু, এটা তোমারই ঘর। কিন্তু কতদিন অন্যের উপর নির্ভর হয়ে জীবন বাঁচাবে? এখন তো বড় হয়েছো, তাই না? নিজে চলতে শিখো। কি হলো, বুঝতে পারলে না তো? আমি বুঝিয়ে দিচ্ছি। কি বলছো তুমি? আমি আসলে বুঝতে পারছি না। তুমি চারুকে বলবে যে আমি আর তোমার দেওয়া খাবার খাবো না, আমি নিজেই নিজের খাবার খুঁজে খাবো। তুমি তো অনেক পরিশ্রমী, আর চারুকে দেখো বড় হওয়ার কারণে সারাক্ষণ তোমাকে শাসন করতে থাকে। তোমার কথা তো ঠিক, এখন তো আমি অনেক বড় হয়েছি। কাকের বউ কুকু মিঠুকে এভাবে তার কথায় ভুলিয়ে দিল আর বলল, যাও যাও, এখান থেকে কিছু দানা নিয়ে যাও, আর তোমার বোনকে গিয়ে বলো তুমিও বড় হয়ে গিয়েছ। মিঠু তখন কুকুর কথা শোনে। আপু, আমি এখন অনেক বড় হয়ে গেছি, তাই আমি ভেবেছি আমার খাবার আমি একাই খাবো। এ তুমি কি বলছো মিঠু? মা বলেছে আমরা সব সময় মিলেমিশে চলতে, একে অন্যের খেয়াল রাখতে। সেটা তো ছোটবেলায় বলেছিল, কিন্তু এখন আমি অনেক বড় হয়েছি। তুমি না বুঝে পাগলামি করছো ভাই মিঠু। যা ইচ্ছে ভাবতে পারো, কিন্তু আমি আমার খাবার আলাদাই খাবো। চারু আবারও চুপ হয়ে যায়। কি হলো, অনেক কষ্টে মানিয়েছো তো তোমার বোনকে, তাই না? হ্যাঁ, মানতে তো চাইনি, কিন্তু আমি রাগ করেছি, তাই সে চুপ হয়ে গিয়েছে। চুপ তো হবেই, কারণ সে তো জানে কালকে বাসাটা তার হবে, এই জন্য তোমার সাথে লড়াই করেনি। কিন্তু যখন তোমাকে বাসা থেকে বের করে দিবে তখন কোথায় যাবে? কিন্তু চারু এমনটা করবে কেন? এমনটাই করবে চারু। তোমাকে তাড়িয়ে দেওয়ার আগে তুমি তাকে গিয়ে বলো বাসাটা অনেক ছোট, এ বাসা ছেড়ে দিতে। তুমি এখনই প্রতিবাদ করো। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার চোখ খুলে দিয়েছ। মিঠু কুকুর কথা শুনে নিজের বাসায় চলে গেল। এদিকে কুকুকে তার স্বামী বলল, খারাপ কাজ করে তোমার কি লাভ বলো? তোমার কাছে খারাপ হতে পারে, কিন্তু আমি অনেক মজা পাই। আমার মতো বনের অনেক পাখি আছে, তারাও অনেক মজা পায়। তোমার মাও এমনটা ছিল, কারো ভালো সহ্য করতে পারতো না। আমি প্রতিদিন তোমার সাথে ঝগড়া করতে চাই না, তাই আমি আজকে একটি সিদ্ধান্ত নিয়েছি যে। মিঠু, তুমি রেগে আছো, কি সিদ্ধান্ত নিয়েছো? এ বাসায় তুমি থাকবে, নয় আমি। আমি তোমার সাথে থাকতেই পারবো না। ছি, তোমার তো লজ্জা পাওয়া উচিত। কি বলছো তুমি? মায়ের কথা মনে নেই তোমার? এখানে মাকে টানছো কেন? আমি জানি আমাকেই চলে যেতে হবে, আমি ছোট তো, তাই আমি থাকবো না তোমার সাথে। কি বলছো? এটা কি তোমার শেষ কথা? চারু খুব আস্তে তাকে এই কথা জিজ্ঞেস করলো। হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তাহলে ঠিক আছে, তুমি এ বাসা নিয়ে নাও, আমি চলে যাচ্ছি। চারু সেখান থেকে চলে আসে আর অনেক কষ্ট পেতে থাকে, আর একটি গাছের উপর বসে চাঁদের দিকে তাকিয়ে থাকে আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, মা
তুমি বলেছিলে না যখন খুব কষ্ট পাবো তখন চাঁদের দিকে তাকিয়ে তোমাকে মনে করতে। মা, আমি আমার ভাইকে বড় করে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু কিচ্ছু মনে করিনি। মা, আমি আমার ওয়াদা পালন করেছি। মা, আমি আজকে অনেক কষ্টে আছি, আজকে আমাকে কাঁদতে দাও। মা, আমাকে তুমি আজকে কাঁদতে দাও। আন্টি, দেখেছ আমি তোমার কথা সব করেছি। চারুকে আমি ঘর থেকে বের করে দিয়েছি। বাহ বাহ, মজা লেগেছে অনেক। কোথায় বসেছো তুমি? যাও ভাগো এখান থেকে, প্রতিদিন দানা খেতে চলে আসে। কি আন্টি, কি বলছো তুমি? মিঠু, চলে যাও এখান থেকে, তোমার আন্টির কাজ শেষ। মিঠু তখন সেখান থেকে চলে আসে। তখন তার ভুল সে বুঝতে পারে। কুকুর কথা শুনে যা সে চারুর সাথে করেছিল। তখন সে তার বোনকে খুঁজতে বের হয়, কিন্তু চারু ততক্ষণে অনেক দূরে চলে গিয়েছে। রাধাকৃষ্ণপুর গ্রামের পাশের জঙ্গলে থাকতো এক টুনি। সে অনেক ভালো টুনি ছিল, সে অনেক পরিশ্রমী ছিল। টুনির স্বামী টুনা কিছুদিন আগে মারা গিয়েছে। টুনি তার বাসায় একাই থাকতো, আর তার সাথে ছিল একটি ডিম। কিছুদিনের মধ্যেই ডিম থেকে বাচ্চা বের হবে, কিন্তু কিছুদিন ধরে টুনির শরীর অনেক খারাপ। একদিন হলো কি, টুনি তোতার কাছে গেল আর বলল, তোতা বোন, আমার শরীর কিছুদিন ধরে একদম ভালো নেই। আমি কোনো খাবার দানাও খুঁজে খেতে পারি না। তুমি আমাকে কিছু ওষুধ দাও, যেগুলো খেয়ে আমি একদম ভালো হয়ে যাব। টুনি, তোমার রোগের কোনো ওষুধ আমার কাছে নেই। আমার তো মনে হয় কারো কাছে তোমার রোগের ওষুধ নেই। তাছাড়া আমি তোমার কাছে কিছু লুকাতে চাই না। তুমি আর বেশি দিন বাঁচবে না টুনি। যাও, তুমি এখন বাসায় গিয়ে রেস্ট নাও। তোতা বোন, প্লিজ এরকম কিছু বলো না। আমি যদি আজকে একা হতাম তাহলে মৃত্যুকে কখনোই ভয় পেতাম না। কিন্তু আমার একটি ডিমও আছে, যার থেকে কিছুদিনের ভেতরে বাচ্চা বের হবে। তুমি আমাকে যে কোনো একটা ওষুধ দিয়ে দাও। ব্যাস, আমার বাচ্চা বড় হয়ে গেলে আমি যদি মারা যাই তাহলে সে তো নিজেই নিজের জীবন বাঁচিয়ে চলবে। টুনি, আমি কিভাবে তোমাকে যে কোনো ওষুধ দিব বলো? এখন আমি যদি তোমাকে ওষুধ দেই তাহলে তোমার শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে। তুমি যে কদিন বাঁচবে তার আগেই মারা যাবে। তারপর টুনি মন খারাপ করে সেখান থেকে চলে গেল। টুনি তার বাসায় গিয়ে মন খারাপ করে বসে বসে চিন্তা করতে থাকলো আর বলল, এখন আমি কি করব? যদি আমি মারা যাই তাহলে আমার ডিমের কি হবে? আমি আমার ডিম কাউকে দিয়ে দেওয়া উচিত, যে আমার বাচ্চার খেয়াল রাখবে। কিন্তু কে আমার বাচ্চার সব সময় খেয়াল রাখবে? কে আমার বাচ্চাকে দেখে রাখবে, আমার বাচ্চার যত্ন নেবে? আমি বরং একটা কাজ করি, আমি কাক ভাইয়ার কাছে যাই। আমি তো সব সময় ওদেরকে বৃষ্টির দিনে সাহায্য করেছি, এখন ওরাও নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। তারপর টুনি তার ডিম নিয়ে কালো কাকের কাছে গেল আর বলল, কাক ভাইয়া, মনে হচ্ছে আমি বেশি সময় বাঁচবো না, আমাকে একটু দয়া করো প্লিজ। কাক ভাইয়া, আমাকে একটু দয়া করো। আরে টুনি বোন, তুমি অসুস্থ হয়েছো তো কি হয়েছে? দেখো, তুমি ঠিক হয়ে যাবে। সব পাখিরাই তো অসুস্থ হয়, আবার ঠিক হয়ে যায়। কিন্তু বলো টুনি, আমি তোমার জন্য কি করতে পারি? কাক ভাইয়া, এটা আমার ডিম, আর আমার ডিম থেকে কিছুদিনের মধ্যে বাচ্চা বের হবে। যদি আমি মারা যাই তাহলে আমার ডিমের কি হবে? তুমি প্লিজ আমার ডিম তোমার কাছে রাখো। না বাবা না, যদি অন্য কোনো কাজ হতো তাহলে হয়তো আমি মেনে নিতাম, কিন্তু এত বড় দায়িত্ব আমরা নিতে পারবো না বাবা। তাছাড়া দেখতেই তো পাচ্ছ, আমার ডিম থেকেও বাচ্চা বের হবে। তোমার তো আবার তোতার সাথে ভালো সম্পর্ক, তুমি বরং তোতাকে দিয়ে দাও তোমার ডিম। যাও, ভাগো এখান থেকে। নিজের নেই জায়গা, কুকুর আনে বাগা। তারপর টুনি হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। কাক তখন কাকলিকে বলল, কাকুলি, কি হতো যদি মেনে নিতে? কিছু তো ভালো কাজ করো, সবসময় তো খারাপ কাজের পেছনেই লেগে থাকো। এদিকে টুনি সোজা তোতার কাছে গেল আর বলল, তোতা বোন, আমার এই ডিমটাকে তুমি তোমার বাসায় রেখে দাও। আমি তো জানি না আমি কখন মারা যাব। টুনি, তুমি তো জানো আমি একাই থাকি। তাছাড়া
আমি তো আমার খাবার দানা খুঁজে খেতে অনেক কষ্ট হয়ে যায়। আর তোমার ডিমকে কিভাবে রক্ষা করব? তুমি এক কাজ করো, তুমি লতার কাছে যাও, লতা তোমাকে অবশ্যই সাহায্য করবে টুনি। তারপর টুনি লতার কাছে গেল, কিন্তু লতাও টুনির ডিম রাখলো না। টুনি হতাশ হয়ে তার বাসায় ফিরে গেল। কালু, এখন থেকে তুমি সব সময় আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবে। সারাদিন ডিমে বসে বসে আমি দুর্বল হয়ে গেছি। কাকুলি, যখন থেকে তুমি ডিম দিয়েছো তখন থেকে তো আমার ভাগের খাবারগুলো তুমি খেয়ে ফেলো। দুর্বল কিভাবে হলে তুমি? আমার তো টুনির জন্য অনেক মায়া লাগছে। কাকুলি, সারা জীবন তো টুনির খাবার চুরি করে করে খেয়ে এসেছো। বর্ষাকালে টুনির বাসায় দিন রাত কাটিয়েছো। আজকে সবকিছু ভুলে গেলে? যদি আমি তোমাকে ভয় না পেতাম তাহলে আমি অবশ্যই টুনির ডিম রেখে দিতাম। আরে ওই ওই কালু, যদি এতই মায়া লাগে থাকে তাহলে যাও না, যাও টুনিকে বিয়ে করে তার কাছে চলে যাও না। টুনিকে নিয়ে সংসার শুরু করে দাও, তার বাচ্চার বাবা হয়ে যাও। মায়া হচ্ছে, তার মায়া হচ্ছে, যত সব। তারপর কাকলি ঘুমিয়ে পড়ে। যখনই কাকলি ঘুমিয়ে গেল ঠিক তখনই কালো কাক লুকিয়ে টুনির কাছে গেল। কাক তখন দেখলো যে টুনি মারা গেছে। কালো কাক তখন কান্না করতে লাগলো আর বলল, টুনি, তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে? টুনি, তুমি তো চলে গিয়েছো, কিন্তু আমি তোমার ডিমকে অবশ্যই দেখে রাখবো। আর তোমার ডিম থেকে বাচ্চা বের হলে আমি তাকে ভালোভাবে লালন পালন করব। তারপর কালো কাক টুনির ডিম নিয়ে তার বাসায় চলে গেল। কাকলি তো তখনও ঘুমাচ্ছিল। কালো কাক চুপ করে তার ডিমের সাথে টুনির ডিম রেখে দিল আর ঘুমিয়ে পড়ল। তারপর সকাল হয়ে গেল, কিন্তু কালো কাক এখনো ঘুমিয়ে আছে। কালু, ওই কালু, উঠো উঠো, এখানে আরেকটি ডিম তুমি রেখেছো নাকি? উঠো, তাড়াতাড়ি উঠো বলছি। তারপর কালো কাক তাড়াতাড়ি উঠে বসে পড়লো আর মনে মনে এই ভাবতে লাগলো যে যদি আমি কাকুলিকে সবকিছু সত্যি বলে দিই তাহলে তো কাকুলি আমাকে ছাড়বে না। কাকুলি, এ তো অনেক খুশির খবর। তুমি হয়তো এ ডিম দিয়েছো। উঠাও উঠাও বলছি, আর বাইরে ফেলো এ ডিম। আমি সব বুঝে গিয়েছি তোমার চালাকি। তুমি টুনির ডিম এখানে রেখেছো তাই না? মনে তো হচ্ছে তুমি টুনিকে বিয়েই করে ফেলেছো। মনে হচ্ছে বাবার দায়িত্ব পালন করতে বসেছো। চুপ কর কাকুলি, তোমার তো লজ্জা পাওয়া উচিত। এসব বাজে চিন্তা তোমার মাথায় আসে কিভাবে? হ্যাঁ, টুনির ডিম এখানে আমি রেখেছি তো কি হয়েছে? আমি তোমার স্বামী, সম্মান দিয়ে কথা বলো। সবসময় তো মুখে মুখে কথা বলতে দেখো। আমি তোমাকে এখন আর ভয় পাই না কাকুলি। কাকলি যখন ডিম নিচে ফেলতে লাগলো তখন সে বলল, কালু, আর ওই কালু, এখানে টুনির ডিম কোনটা? আমি জানি কি কাকুলি, সামনেই তো পড়ে আছে, তুমি নিজেই দেখে নাও। দুটো ডিম দেখতে একই রকম ছিল বলে কাকলি চিনতেই পারেনি যে টুনির ডিম কোনটা। তারপর কালো কাক সেখান থেকে চলে গেল। মনে হচ্ছে এখন থেকে দুটো ডিমকে আমার দেখে রাখতে হবে। আমি তো জানি না আমার ডিম কোনটা। আজকে তো কালো কাক অনেক পরিশ্রম করে খাবার খোঁজা শুরু করলো। যেই করেই হোক তাকে ভালো খাবার খুঁজতে হবে আর কাকলিকে খুশি করতে হবে। তারপর কালো কাক একটি সুন্দর ফল পেয়ে গেল আর তার বাসায় চলে আসলো। কাক তখন কাকলিকে বলল, কাকুলি, দেখো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। হাই কালু, ফল এনেছো? আমার তো আজকে ফল খেতে অনেক ইচ্ছে করছিল। তুমি তো আজকে দেখছি টুনির ডিমকে আমি দেখে রেখেছি বলে আমার জন্য এই ফল নিয়ে এসেছো। অনেক চালাক কালু তুমি। আচ্ছা ঠিক আছে, আমি এইবার থেকে টুনির ডিমকেও দেখে রাখবো, কিন্তু তুমি প্রতিদিন ভালো ভালো খাবার নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে এসো, না হয় চিল আমাদের ডিমগুলোকে খেয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে কাকুলি, আমি প্রতিদিন সন্ধ্যায় তাড়াতাড়ি চলে আসব। এইভাবে দিন যেতে থাকে। একদিন সন্ধ্যায় টুনির ডিম থেকে বাচ্চা বের হলো আর কাকুলি টুনির বাচ্চাকে নিজের কাছে রাখলো আর আদর করতে থাকলো। কাকুলি, দেখো দেখো কত সুন্দর টুনির বাচ্চা। কালু, সত্যি বলতে আমারও টুনির বাচ্চার প্রতি ভালোবাসা জন্মে গিয়েছে। আমার কাছে তো মনে হচ্ছে এই বাচ্চা আমার ডিম থেকে বের হয়েছে। তুমি তাড়াতাড়ি যাও, খাবার নিয়ে আসো। আমার তো মনে হচ্ছে সন্ধ্যা হতে হতে আমাদের অন্য ডিম থেকেও বাচ্চা বের হবে। তারপর কালো কাক খাবার খোঁজার জন্য চলে গেল।
রাস্তায় তোতার সাথে তার দেখা হয়ে গেল। তোতা তখন বলল, কালু ভাইয়া, একটা কথা ভাবতে আমার অনেক খারাপ লাগে। টুনি আমার কাছে একদিন সাহায্য চেয়েছিল, কিন্তু আমি তাকে সাহায্য করতে পারিনি। আমি তার ডিমকে রাখতে পারিনি। এখন তো সব সময় নিজেকে অপরাধী মনে হচ্ছে। তোতা, তুমি যাই বলো না কেন, আমি ওই দিন টুনির বাসা থেকে ডিম নিয়ে আমি আমার বাসায় রেখে দিয়েছি। কি সত্যি বলছো তো কালু ভাইয়া? হ্যাঁ হ্যাঁ তোতা, আজকে তো টুনির ডিম থেকে বাচ্চাও ফুটেছে। তুমি আমার সাথে চলো, তাহলেই দেখতে পারবে। এই কথা শুনে তোতা তো অনেক খুশি হয়ে গেল আর বলল, কাক ভাইয়া, তাহলে চলো চলো, আমরা জলদি যাই। আমার তো টুনির বাচ্চাকে দেখতে অনেক ইচ্ছে করছে। কিন্তু তোতা, এখন তো আমাকে খাবার খুঁজতে হবে। কাক ভাইয়া, খাবারের চিন্তা তুমি একদম করো না। এই দেখো, আমার কাছে ফল আছে, এগুলো তোমরা খেয়ে নিও, আর বাচ্চাও এই ফল খেয়ে নিবে। তারপর তারা দুজন সেখান থেকে চলে গেল। ওরা যখনই বাসায় গেল তখন তো কালো কাকের আরো বেশি খুশি লাগলো, কারণ আজকে তার নিজের বাচ্চাও বাহিরে এসেছে। কালু, দেখো দেখো, আমাদের বাচ্চা কত সুন্দর হয়েছে, ঠিক আমার মতো। কাকুলি, আমি প্রতিদিন সন্ধ্যায় তোমাদের জন্য আর টুনির বাচ্চার জন্য খাবার নিয়ে আসব, তাহলেই আমার মনে শান্তি লাগবে। তোমরা শুধু তাকে ভালোভাবে দেখে রেখো, তাহলেই হবে। এই বলে তোতা সেখান থেকে চলে গেল। এইভাবে প্রতিদিন সব পাখিরা কাকুলিকে খাবার দিয়ে যায়। কালো কাক আর কাকুলি টুনির বাচ্চাকে নিজের বাচ্চার মতোই লালন পালন করতে থাকলো আর খুশিতে জীবন কাটাতে লাগলো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.